10 জানুয়ারি 1972 এক প্রিয় মানুষের আগমন উপলক্ষে বিমানবন্দর সহ পুরো ঢাকা শহর জয় বাংলা ধ্বনিতে মুখরিত। লক্ষ জনতা এক সংগ্রামী মহানায়কের অপেক্ষায়। অতঃপর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি পা রাখলেন। তিনি এলেন পশ্চিম পাকিস্তানের কারাগারে দীর্ঘ 9 মাস বন্দী থাকার পর তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে। আনন্দের উত্তেজনায় তখন কাঁপছে ঢাকা বিমানবন্দরে উপস্থিত লক্ষ জনতা। দীর্ঘ সংগ্রামের মূল অনুপ্রেরণা তার জনগণের মধ্যে ফিরে এলেন সদ্য স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির প্রাণপুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানুষের এত আবেগ আর ভালোবাসায় আপ্লুত হলেন বঙ্গবন্ধু। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে 2 বার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, এই মানুষটি সকলের প্রিয় একদিনই হয়ে ওঠেননি। বাংলার শোষিত মানুষের পক্ষে সেই কিশোর বয়স থেকেই তার অবস্থান। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও কারাভোগের মধ্য দিয়েই সকলের হৃদয়ের মধ্যমণিতে পরিণত হয়েছেন তিনি। বাংলাদেশ নামের এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধুর মতো আর কোনো নেতার আবির্ভাব হয়নি। নিজ স্বার্থ বিসর্জন দিয়ে স্বজাতির জন্য কোনো রাজনৈতিক নেতা পুরো জীবন উৎসর্গ করেছেন, এমন উদাহরণ ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হওয়ার আগে জীবনটাই হচ্ছে প্রকৃতপক্ষে দীর্ঘ কর্মজীবন। ভারতের স্বাধীনতা যে আসবে, ব্রিটিশ থেকে ভারত স্বাধীন হবে, এই প্রেক্ষাপটে যে তাদের যে আন্দোলন ছিল, সেই সময়ের একটি সফল কর্মী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছেন। স্বাধিকার আন্দোলনও যেটা আমরা বলি, সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বেই শুরু হয়েছিল। বিশেষ করে 1961 সালে যে দলের ভেতর একটা নিউক্লিয়াস প্রতিষ্ঠা করেছিলেন এবং তার স্বপ্ন ছিল বাংলাদেশকে স্বাধীন করবেন এবং সেটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হবে। তো সেই নিউক্লিয়াস করবার পাশাপাশি, গোপন নিউক্লিয়াস করবার পাশাপাশি প্রকাশ্যে তিনি বাংলাদেশকে যে গণতান্ত্রিক আন্দোলনকে স্বাধিকার এবং স্বাধীনতার আন্দোলনের দিকে নিয়ে গেছেন। 6 দফাটা আমরা বলি বাংলাদেশের ম্যাগনা কার্টা, আসলে বাংলাদেশের স্বাধীনতার দাবি এবং সংগ্রামের সূত্রপাত এই 6 দফার মারফত হয়েছে। এই 6 দফা মুভমেন্ট থেকে ধীরে ধীরে বাঙালির চেতনা বাড়ে। আমাদের পলিটিক্যাল এবং কালচারাল দুটা ক্ষেত্রেই, একদিকে ভাষা আন্দোলন, আরেকদিকে স্বাধিকার আন্দোলন, এই 6 দফায় এসে যুক্ত হয়। এবং তার সঙ্গে যুক্ত হয় আবার ছাত্র জনতার 11 দফার আন্দোলন। এইভাবেই মুক্তিযুদ্ধের চেতনা গড়ে ওঠে। কিন্তু সব কিছুরই কেন্দ্রবিন্দু হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলামিয়া কলেজে আসার পর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার যে সম্পৃক্ততা হয়, সেই সম্পৃক্ত থেকেই যখন বেঙ্গলের কোন কোন মুসলিম মেজরিটি এরিয়া পাকিস্তান হতে পারে, এর উপর যখন 47 সালে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে অ্যাক্টিভ একজন কর্মী হিসাবে সকলের কাছে যেটা প্রতিমান হয়েছে কাজ করেছেন। 1947 সালে আমি 14 বছরের ছেলে তখন। এই সময় পাকিস্তান নিয়ে ভীষণ গণ্ডগোল শুরু হইল।
আর পাকিস্তানের মাঝখানে আমাদের সিলেটবাসী একটা উঠেলো যে আমরা তখন আসামে, কিছুদিন ধরে আসামে, এর আগে উই আর এ পার্ট অফ বেঙ্গল, যে এইখানে গণভোট হবে। সবাই আমরা মুসলমান ছেলেরা লড়কে লেঙ্গা পাকিস্তানের পক্ষে। কলকাতা থেকে ছাত্ররা আসবে, সিনিয়র স্টুডেন্টরা আমাদের ইলেকশন ক্যাম্পেইনে হেল্প করার জন্য। ট্রেন থেকে নামলো 14-15 জন, কোত্থেকে আসছে? কলকাতার থেকে। এক এক করে পরিচয় করাই দিল। তো আমরা এরকম সালাম করি। বিরাট লম্বা চওড়া একটা মানুষ, বিরাট বুকের পাঠা। কে? ইনি শেখ মুজিবুর রহমান। এই প্রথম ফার্স্ট টাইম আই কেম টু সি দি ম্যান। আমরা এমনি ইমপ্রেস হয়ে গেছি চেহারা দেখে। আর 6 ফুট 3 ইঞ্চি শেষে জানলাম। বঙ্গবন্ধু তখন ওইখানে গেলেন, আমরাও পিছু নিলাম, ছেলেরা আর কি, আউট অফ কিউরিওসিটি। এই 150 জন গেলাম। তখন কিন্তু সবার দৃষ্টি শেখ মুজিবের দিকে। 48 সালে যখন জিন্নাহ ঢাকাতে এসে ঘোষণা করেন যে উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তার প্রতিবাদ অনেকেই করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর মতো বলিষ্ঠভাবে খুব কম লোকই এ সমস্ত ক্ষেত্রে কথা বলতে পেরেছিলেন। ব্যাক ইন 1964 সেই বিডি ইলেকশন যেটা হয়, ফাতেমা জিন্নাহ যখন প্রার্থী ছিলেন আইয়ুব খানের সঙ্গে, সেই সময়ে ওনাকে আমি দেখেছি বক্তৃতা দিতে আজিমপুরে একটা মিটিংয়ের মধ্যে আসছিলেন সম্মিলিত বিরোধী দলের পক্ষ থেকে, যে আগরতলা ষড়যন্ত্র মামলা, সেই মামলা যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে বিচার করছিল ক্যান্টনমেন্টে রেখে, সেই সময় সবচেয়ে পপুলার স্লোগান ছিল জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। এবং সেই আন্দোলনটি সফল যখন হয় তখন বঙ্গবন্ধু ছাড়া পান। ছাড়া পাওয়ার পর সোহরাওয়ার্দী উদ্যানে সেই রমনা মাঠেই ছাত্র সংগ্রাম পরিষদ থেকে ওনাকে একটা সম্বর্ধনা দেওয়া হলো, সেখানেই এই বঙ্গবন্ধু উপাধিটা দেওয়া হলো। বঙ্গবন্ধুই আমাদের ইন্ধন যুগাইছে বাংলা স্বাধীনতা। আসলে উনি যা কিছু করছে সব কিছু বাংলাদেশ মুক্তির জন্য করছে, আর আমরা অনেক ফলোই করছিলাম এই জন্য যে স্বাধীন বাংলাদেশ করলে উনির মাধ্যমে হবে। বাংলাদেশ স্বাধীন করবার কথা অনেকেই ভেবেছিলেন, মৌলানা ভাসানী ভেবেছিলেন, অলি আহাদ ভেবেছিলেন, আরও অনেক নেতা তখন বাংলাদেশকে স্বাধীন করবার কথা ভেবেছিলেন, কিন্তু তাদের বঙ্গবন্ধুর মতো সেই দূরদৃষ্টি ছিল না, হয়তো সাংগঠনিক সেই শক্তিও ছিল না। মৌলানা ভাসানী স্বাধীনতার কথা অনেক আগেই বলেছিলেন, কিন্তু মৌলানা ভাসানীর কোনো সংগঠন ছিল না, স্বপ্ন ছিল। তো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সংগঠনও ছিল, সাহস ছিল। এবং বাংলাদেশ, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি সম্পর্কে এমন কোনো আন্দোলন নেই যাতে শেখ মুজিবের অবদান নেই। তার জন্য কারাবরণ করেননি। 69 সালে বলেন, 70 সালে বলেন, বিভিন্ন সময় এই গ্রেফতার হচ্ছেন, বেরোচ্ছেন, গ্রেফতার হচ্ছেন, বেরোচ্ছেন। সেই মুভমেন্ট করতে করতে বাঙালি জাতিকে তৈরি করেছেন। এবং সর্বোপরি যেটা শেষ পর্যায়ে যেটা মূল মাইলস্টোন বলা যায়, সেটা হচ্ছে 7ই মার্চের ভাষণ। 1971 মার্চ মাস বাঙালির উপর পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার আর নিপীড়নের মাত্রা সহ্যের সকল সীমা ছাড়িয়েছে। পশ্চিম পাকিস্তানি শাসকদের সঙ্গে যখন সকল বৈঠক ব্যর্থ, তখন 7 মার্চ বঙ্গবন্ধু মহাসমাবেশের ডাক দিলেন। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? মানে সত্যিকারের জনসমুদ্র বলতে যেটা বোঝায়, তার আগে আর ওইরকম জনসমুদ্র আর দেখিনি। মানুষে মানে চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এবং বক্তৃতাটা এখনও আমার কানের মধ্যে ভাসে, প্রতিটা শব্দ যেভাবে উনি বলেছেন, এবং পুরো মাঠ তখন সে মানে এই তাল্লয় যেটা হয়, উঠতেছে বসতেছে, এরকম মুহুর্মুহু স্লোগান চারিদিকে। এবং উনি যখন শেষ করলেন, এই শেষ করার পর থেকে কিন্তু আমাদের এই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেল, আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেল।
ভিতরে ঢুকতে পারিনি, মানুষ এত বিচ্ছিল। বাহিরে ঢাকা ক্লাব যেখানে বর্তমান আছে, ঢাকা ক্লাবের ওদিকে আমি দাঁড়িয়েছিলাম, অনেকগুলি ম্যাচ ছিল। ওনার বক্তৃতার মধ্যে এটা যে মেসেজগুলি যে ছিল, এটা মানে যেন একটা ফিল্ড কমান্ডার যে যখন যুদ্ধ আরম্ভ হয় যে বলে অ্যাডভান্স। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। 7ই মার্চের ভাষণের ভেতর দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে এবং এই স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু। কারণ এর আগে 70-এর নির্বাচনের আগে আমাদের অনেক নেতা ছিল, কিন্তু 70-এর নির্বাচনের ভেতর দিয়ে বঙ্গবন্ধু অবিসংবাদী নেতা হয়ে উঠলেন বাঙালি জাতির। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীনতার আন্দোলনে যে স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দেবেন কিনা এই নিয়ে বামদের মধ্যে অনেক সংশয় ছিল। মাওলানা ভাসানী, অধ্যাপক মোজাফফর আহমেদ এবং সমসাময়িক অন্য যেসব রাজনীতিবিদ যারা বাংলাদেশকে স্বাধীন করবার কথা ভেবেছেন তাদের সংশয় ছিল। সমস্ত সংশয় বঙ্গবন্ধু দূর করে দিয়েছেন 7ই মার্চের তার ভাষণের ভেতরে দিয়ে। তার কাছ থেকে তার স্বপ্ন, তার দেশ সমস্ত নিয়ে যে সমস্ত কথা শুনেছি, 7ই মার্চের ভাষণ তার সারা জীবনের লব্ধ অভিজ্ঞতা এবং বিশ্বের বড় বড় রাজনীতিবিদদের লব্ধ অভিজ্ঞতা যে কিভাবে তার দেশের মানুষকে গাইড করা যায়, সেটারই প্রতিফলন সেখানে হয়েছে। 7ই মার্চের ভাষণই হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার ঘোষণা। ওই একটি কথাই, আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে দুর্গ গড়ে তোলো। এই যে ডাক, এটা যুদ্ধের ডাক, এটা স্বাধীনতার ডাক। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তখনই তো 7ই মার্চই তো আমাদের স্বাধীনতা ঘোষণা হলো, এটা জানতাম। এবং এটা যে শেখ মুজিব করেছেন সেটা জানতাম, এবং সেটাই আমাদের স্বাধীনতা ঘোষণা আমাদের কাছে। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত বুদ্ধিমান একজন সিপাহসালার। যুদ্ধে কি স্ট্র্যাটেজি হবে বঙ্গবন্ধু সেটা ভালোভাবেই নির্ধারণ করেছিলেন। বঙ্গবন্ধুর আশা ছিল যে স্বাধীনতার সংগ্রামের স্বাধীনতার ডাক উনি দিবেন, কিন্তু আমাদের প্রস্তুতির সময় দিবেন। আমরা কিন্তু 7ই মার্চের পর থেকে যে মুক্তিযুদ্ধের জন্য আমরা ট্রেনিং নেওয়া শুরু করলাম। আমার যেটা খেয়াল আছে যে আমরা ছাত্র ইউনিয়নে যারা ছিলাম, আমরা ইউনিভার্সিটি গ্রাউন্ডে আমরা ট্রেনিং দিলাম ডামি রাইফেল নিয়ে, আর ছাত্রলীগে ওরা করলো পল্টন মাঠে রাইফেল নিয়ে ওরা ট্রেনিং করলো। তারা ক্ষমতা দিল না, তারপরে মারতে শুরু করলো। এবং ভুট্টোর ভাষায় এভরিথিং উইল বি ওয়েল ইফ উই কুড কিল 20,000 পিপল অন দি ফার্স্ট নাইট। তারপরে প্লেনে উঠে চলে গেছে। এরপরে যারা গোলাগুলি আরম্ভ করছে 8:30টায়, সেই সময় আমরা বেরিয়ে গেছি। হাজার হাজার মানুষ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে। সারা দেশের মানুষই কিন্তু মানসিকভাবে সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এবং 25শে মার্চ যখন আঘাত আসলো, সে আঘাতের সময় কিন্তু মানুষ ঘাবড়ে যায় নাই, মানুষ কিন্তু দিশাহারা হয়ে যায় না, মানুষ কিন্তু পাল্টা প্রতিরোধ করার জন্য প্রস্তুত হলো সেই বঙ্গবন্ধুর ভাষণ মনে করি। প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করি। সেই গেটিসবার্গ ভাষণ যেমন আমেরিকাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিল একটি স্বাধীন জাতি হিসাবে, এবং তাকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি যে ডাক দিয়েছিলেন, বঙ্গবন্ধুরও এই ভাষণটি শুধু বাঙালির স্বাধীনতা সংগ্রামকে প্রেরণা দেয়নি, এটা সারা বিশ্বের নির্যাতিত মানুষের কাছে একটা বিরাট বাণী হয়েছে, যার জন্য এটা আন্তর্জাতিক
ভাবে খ্যাত হয়েছে এবং বিখ্যাত সব ভাষণের মধ্যে একটি হিসাবে ব্রিটেন থেকে প্রচারিত একটি বইও স্থান পেয়েছে। এটিকে বিশ্লেষণ করলে দেখা যাবে, আমি তো মনে করি যে পৃথিবীর যে রাজনৈতিক ভাষণ যেগুলো, শ্রেষ্ঠ 5টি ভাষণের মধ্যে আমি সবসময় মনে করি বঙ্গবন্ধুর 7ই মার্চের স্বাধীনতার ভাষণটি অন্যতম। বাংলার 7 কোটি মানুষ বঙ্গবন্ধুর তর্জনীর ইশারায় প্রাণ দিতে প্রস্তুত হয়ে যায়। পশ্চিমা শাসকরা খুব ভালো করেই জানত সে কথা। তারা এও জানত হাজার প্রলোভনেও বাংলার মানুষের স্বার্থের প্রশ্নে বঙ্গবন্ধু এতটুকু আপোস করবেন না, বিচ্যুত হবেন না তার আদর্শ থেকে। আর তাই তো তার বিশাল ব্যক্তিত্বের কাছে হার মেনে শেষ পর্যন্ত ষড়যন্ত্র আর গণহত্যার পথ বেছে নেয় অত্যাচারী পশ্চিমা শাসক গোষ্ঠী। কেমন ছিলেন বঙ্গবন্ধু? বাংলার মানুষ কেনই বা তাকে এত ভালোবাসত? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংস্পর্শে যারা এসেছেন, আজও তাদের স্মৃতিতে উজ্জ্বল তার ব্যক্তিত্বের সেই দিকগুলো। বঙ্গবন্ধু একজন মানুষ হিসাবে একজন কমপ্লিট মানুষ ছিলেন। সমস্ত দিকে তার খেয়াল ছিল। কোনটার থেকে কোনটা, তার দয়ার কথা আগে বলবো না তার ভালোবাসার কথা আগে বলবো, না তার দেশপ্রেমের কথা আগে বলবো, না তার কনসার্ন ফর অল হিউম্যান বিং এটা আগে বলবো, না তিনি যেমন লম্বা এবং সৌম্য মূর্তি ছিলেন, তেমনি ওই রকমের সমস্ত মানুষকে তিনি সুন্দর করতে চেয়েছিলেন, এই চিন্তা ভাবনা আগে বলবো আমি ঠিক জানি না। পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে যারা সমগ্র মানব সভ্যতার উপর অবদান রেখে যায়। তিনি ছিলেন কঠোরে কোমলে মিশ্রিত একটি ব্যক্তিত্ব। নীতির প্রশ্নে, বাঙালির স্বার্থের প্রশ্নে তার যে কঠোরতা, এই কঠোরতা সম্ভবত বাংলাদেশের কোনো নেতার বিধে দেখা যায়নি। এই জন্যই তাকে বলা হয় 20 শতকের শ্রেষ্ঠ বাঙালি। কারণ তার যে একটা প্রভাব আছিল মানুষের সাথে খুব সহজে তাই মিলতে পারতাম। ওইটা আমাদের সব পরদিন যেদিন দেখা হইলো এর পরদিনে আমরা মনে করলাম যে ওনার সাথে কয়েক বছরের পরিচিত হয়ে গেছে। সিলেটের ভাষা উনি বলতে পারতেন, কে রে বা কেমন আছো, এই যে একটা প্রভাব তার, এইটা কিন্তু আমরা এইটাই আমাদের উদ্বুদ্ধ হয়েছি বাঙালি মাত্র সবই। তখন তো আমরা এটা বুঝতে পারছি উনি উনি ওই ওই উনি উনি বাংলাদেশ করবার নেতৃত্ব দিবার মতো ওই লোকটি আমাদের প্রয়োজন বা উনি করতে পারবে। অত্যন্ত সাহসী ছিলেন এবং কখনো পিছপা হতেন না, এবং খুব বড় বাপের মানুষ ছিলেন। They should have come forward, at least for the sake of humanity, to save my unfortunate people. Unarmed civilians were killed by the barbarous army of Pakistan. We expected, as a democratic nation, that United States administration should have been protested, at least to say that don't do this, at least for the sake of humanity. I am sorry. They have not done it. You are a very powerful country. I know that. But power comes from the people, you remember it. You have a sufficient force in Vietnam. What you have done? You have fought. You have fought. You have failed to conquer it. Because people are against it. Who can produce the best mechanized army in the world? American government. But you have sent everything to the Vietnam. Is it possible for you to conquer it? No. ভয় তার মধ্যে তাকে আচ্ছন্ন করতে পারে নাই, ভীতি আচ্ছন্ন করতে, একমাত্র ভালোবাসা তাকে দুর্বল করেছে। মানুষের প্রতি যে ভালোবাসা, এটা অপসীম। একটা জিনিস ভাবতে অবাক লাগে, বঙ্গবন্ধু কিন্তু যার সঙ্গে একবার দেখা হয়েছে তার নাম কিন্তু ভুলেন না, তার নাম ধরে ডাকতে পারতেন। যখনই আমরা 32 নম্বরে যেতাম, একা যাই, জীবন বান্ধব নিয়ে যাই, ওখান থেকে নাকেই আসতে পারতাম না, যা আছে তার সামনে দিত। আমার কাছে মনে হয় অদ্ভুত এক পিতা, কারণ ওনার সাথে আমার দেখা হয়েছিল, তো তখন থেকে মনে আছে ওনার কোলে বসেছি, আদর করেছে, তো ওটাই আমার কাছে মনে হয় যে উনি একটা অদ্ভুত পিতা। এবং সেই জন্য উনি যে জাতির পিতাকে আমরা বলি, আসলেই উনি আমাদের সবারই পিতা। এরপরে বা এর আগে এরকম ফাদার ফিগার এই দেশের জন্য বা বাঙালি জাতির জন্য কেউ আসেনি। সাহস এবং সাংগঠনিক দক্ষতার এই মেলবন্ধন বাংলাদেশে
তার সমসাময়িক অন্য কোনো রাজনীতিবিদদের মধ্যে আমরা দেখিনি। এইটাই হচ্ছে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু করে তুলেছে। 1971 সালের নির্বাচনে জিতে 6 দফার প্রশ্নে আপোষ করলে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন, তাও তিনি করেননি। তিনি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত, যুদ্ধের জন্য প্রস্তুত, দেশের স্বাধীনতার জন্য তিনি প্রস্তুত ছিলেন। এই যে একটি ব্যক্তিত্ব, বিরল ব্যক্তিত্ব, আমাদের সৌভাগ্য যে আমাদের জন্মের যুগে তাকে পেয়েছি। এখনও তার সঠিক মূল্যায়ন হয়নি। একদিন যখন মূল্যায়ন হবে তখন বিশ্বের শ্রেষ্ঠতম নেতাদের সঙ্গে তাকে গণ্য করা হবে। বঙ্গবন্ধুর সদ্য স্বাধীন বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত করে গেছে পশ্চিম পাকিস্তানিরা। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিলে তিলে সোনার বাংলা গড়ার অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বঙ্গবন্ধু। বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে, সদ্য স্বাধীন দেশটিকে নেতৃত্বহীন করতে এদেশীয় বিশ্বাসঘাতকদের সহযোগিতায় এরই ফাঁকে শুরু হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার আন্তর্জাতিক ষড়যন্ত্র। কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার, এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। বাংলাদেশ তার নিজস্ব আদর্শ উদ্দেশ্য থেকে চলে আসতো, ছিটকে পড়লো। কারে হলো? খন্দকার মোশতাক মাথায় টুপি দিয়ে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ, এ জানে বাংলাদেশের মানুষ ধর্মভীরু। হ্যাঁ, বঙ্গবন্ধুকে মারা তো একটা পরিষ্কার চিজ। যখনই বঙ্গবন্ধুকে মারার সাথে সাথে জিয়াউর খন্দকার মোশতাক বসে গেল আপনার, তখনই তো এই শাহ আজিজ এরা এসে পড়লো, যারা পাকিস্তানের জন্য জাতিসংঘে গেছে ওই সময়, যার উপরে ঢিল চূড়া হয়েছে লন্ডনে আমাদের লোকজনে, এই লন্ডনীরা। এই তো পরিষ্কারই ছিল। Agendas are very simple because Bangabandhu Sheikh Mujib was becoming very popular, not only Bangladesh, Dokkin Purb Asia, South Asia. বঙ্গবন্ধু চাইতে একটা সেকুলার অর্থ হলো কি বাঙালি সব মিলে বাংলাদেশ, সবের বাংলাদেশ, যারা বাঙালি মাত্রই বাংলাদেশ। এখানে তারা চাইছিল, আমার মনে হয় ওই যে ইসলামিক জমিতে এটা ঢুকাই যাতে এই যা তারা চাইছে এটা নষ্ট করে দিত। খুনেরা পাকিস্তান বানাতে চেয়েছিল, নাথিং এলস। তার কারণ বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এবং তারা পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে যে আটকে রেখেছিল, ফাঁসিতে লটকাতে চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক চাপে পারেনি। সেটা করেছে স্বাধীনতার পরে, এবং করে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল, নাথিং এলস। পাকিস্তানি যে ষড়যন্ত্র ছিল, যে তারা পরাজিত হয়েছে, সেটার একটা বড় রিভেঞ্জ। এবং আপনি দেখেছেন যে 75-এর পট পরিবর্তনে আমরা কী ধরনের একটি অরাজনৈতিক কার্যক্রম দিয়ে দেশটাকে আমরা কোন দিকে নিয়ে গেছি। তো এটা খুব ক্লিয়ার যে এই 75-এর পটভূমিটা কেন ঘটেছিল। বাঙালির যে স্বাধীনতা চেতনা সব কিছুকে ভুলিন্বিত করার জন্যই কিন্তু সেই প্রচেষ্টা ছিল। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। শোনা যায় কোনো কোনো বিশেষ সংস্থা হত্যার এই ষড়যন্ত্রের আশঙ্কার বিষয়টি বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন, কিন্তু বিশাল হৃদয়ের বঙ্গবন্ধু কখনোই সেটা আমলে নেননি। কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে এটি কেমন করে বিশ্বাস করবেন কোটি মানুষের ভালোবাসায় অভিষিক্ত এই মানুষটি? রয়ের যে প্রধান আর.এন. কাও, তিনি আমাকে যেটা বলেছেন সেটা আমি লিখেছিও সেই সময়। তিনি বলেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকে দুবার বলেছিলেন, একবার 74-এর এপ্রিলে আর একবার 74-এর ডিসেম্বরে। তিনি বলেছিলেন যে কি আপনাকে হত্যার একটা ষড়যন্ত্র হচ্ছে, আপনার সামরিক বাহিনীর ভেতরে এরকম কিছু লোক পরিকল্পনা করছে। তো আর.এন. কাও যেটা বলেছিলেন, প্রত্যেকবারই বঙ্গবন্ধু হেসে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন পাকিস্তানি আর্মি আমাকে হত্যা করতে পারেনি,
আমার বাংলাদেশের আর্মি এরা তো আমার ছেলে, আমার ছেলেরা আমাকে হত্যা করতে পারে, এটা আমি কখনো ভাবতেও পারি না। তাকে হত্যা করা হয় ৭৫ সালে। ৭৩ সালেই আলেন্দেকে হত্যা করা হয়। সিআইএর চক্রান্তে আলেন্দে নিহত হন। বঙ্গবন্ধু তখনই একবার বলেছিলেন যে ওরা আলেন্দেকে হত্যা করেছে, এরপর তাদের নেক্সট টার্গেট আমি। ছাত্র ইউনিয়নের সম্মেলন ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। সেই সম্মেলনে বঙ্গবন্ধুর ভাষণ আমার এইটুকু মনে আছে আমার, তখন আলেন্দেকে, চিলির আলেন্দেকে, সালভাদর আলেন্দেকে হত্যা করেছিল সিআইএ, আমেরিকানরা হত্যা করেছিল। এবং আলেন্দে ছিলেন যে কমিউনিস্ট নেতা ছিলেন, আলেন্দে সোশ্যালিস্ট লিডার। বঙ্গবন্ধু বললেন, সেখানে দাঁড়িয়ে বললেন যে শেখ মুজিব আলেন্দে না, বাংলাদেশ চিলি না, মানে কোনো পোড়া করলেন না। বাঙালি মারবে কেন, আমি তো বাঙালির জন্য সব কিছু করছি। উনি তো ইয়ালি বেশি কাটছে। উনির এই বিশ্বাস ছিল না, আমার মনে হয় মরণের দিনে উনির সেই বিশ্বাস ছিল না। উনি মনে করছে কেন তোমরা আসছো এখানে। তার নিজের প্রাণের ভয়ের কথা তাকে বললে তিনি আমাদেরকে এটা গ্রাহ্যই কখনো করেন নাই। সুতরাং এখানে আমাদের কারো কিছু করার ছিল না, তার কাছে আমরা শিশুর মতো ছিলাম। আমি যেটা জানি যে ওনাকে গণভবনে থাকার জন্য পরামর্শ দেওয়া ছিল, কারণ গণভবনে কতগুলো সিকিউরিটি মেজার নেওয়ার মতো ছিল, কতগুলো ব্যবস্থা ছিল। কিন্তু উনি তার যে লেকের পাড়ে ৩২ নম্বর যে বাড়ি, সেই বাড়ি ছেড়ে উনি মানুষের মাঝখানে যে থাকা, সেটাকে ছেড়ে কখনো ওই খাঁচার মধ্যে বন্দী হতে রাজি হন নাই, কারণ উনি ছিলেন জনগণের নেতা। সাধারণত ক্যাস্ট্রো বা আরাফাত যেরকম তার বডিগার্ড ছিল এবং মানে আত্মরক্ষার একটা ছিল, প্রবণতা ছিল, এটা বঙ্গবন্ধুর ভিতরে ছিল না। উনি গণতান্ত্রিক নেতার মতনই চলাফেরা করতেন। আমার বাবা ছিলেন গণপূর্ত নগর উন্নয়ন মন্ত্রী। গণভবন এবং সমস্ত সরকারি বাসভবন বা অফিস আদালত তার তত্ত্বাবধানে ছিল। এবং বঙ্গবন্ধুকে অনেকবার বলতেন যে বঙ্গবন্ধু আপনি গণভবনে থাকেন, কারণ গণভবন অনেক বেশি সিকিউর ছিল। কিন্তু বঙ্গবন্ধু নিজের জীবনের কোনো দিন মায়াও করেন নাই, তোয়াক্কাও করেন নাই। ওনার সর্বপ্রাণ ছিল বাঙালি জাতির জন্যে। সেই জন্যই হয়তো বঙ্গবন্ধু মারা যেতে হয়েছে। তাকে হত্যার ভেতর দিয়ে বাংলাদেশকে তারা আবার পাকিস্তান বানাতে চেয়েছে, যুদ্ধাপরাধীদের বিচারটা বন্ধ করেছে। বাংলাদেশের যে অসাধারণ যে সংবিধান, ৭২-এর সংবিধান থেকে যা কিছু মুক্তিযুদ্ধের চেতনার সমর্থক, সব কিছু তারা মুছে ফেলেছে। শুধু একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যে আমাদের যে মুক্তিযুদ্ধের কথা আমরা বলি, এটা কিন্তু ৭৫-এর পরে যখন ৫২-টা খোঁচা যখন সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করলো, তখন কিন্তু মুক্তিযুদ্ধটাও বাদ দিয়ে দিল। সে মুক্তিযুদ্ধের জায়গায় করলো স্বাধীনতা যুদ্ধ, যে ওয়ার অফ লিবারেশন, সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল সেই ৫২ ভাষা আন্দোলন থেকে, দীর্ঘদিন, এবং মানুষের মুক্তির জন্য সংগ্রাম। সেটাকে ছোট্ট একটা জায়গায় এনে দিল জিয়াউর রহমান, স্বাধীনতার সংগ্রাম করে দিল। সেটা কিন্তু সংবিধান পরিবর্তন করেছিল, এটা আবার এখন ঠিক করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা বাংলার মানুষকে ধোঁকা দিতে মুক্তিযোদ্ধা লেবাসধারী পাকিস্তানপন্থী মানুষকে সাময়িক সময়ের জন্য ক্ষমতায় বসায়। তখন থেকেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার পরিবর্তে শুরু হয় বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার কার্যক্রম। এরই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা লেবাসধারী ওই শাসকরাই বাংলাদেশের ক্ষমতার মসনদে বসান যুদ্ধাপরাধী রাজাকার আলবদর প্রধানদের। প্রতি সম্মুখীন হয়েছে এইখানে যে আমাদের ছেলেপিলেরা, একগুলো ছেলেপিলে মৌলবাদী হয়ে গেছে। ওরা ধর্মের দোয়াই দিয়া এই দেশের এই অনেকের ছেলেপিলে নষ্ট হয়েছে, যাতে এখানে আমাদের দেশ যাতে পিছিয়ে যায় তার ব্যবস্থা করছে। আসলে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষাকে হত্যা করা হলো। বাঙালি সংস্কৃতি, বাঙালিত্ব বলতে সব কিছুই আমাদেরকে কিন্তু ৭৫ সালের পরে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশকে প্রথম উনি গড়লেন, যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি গড়ার কাজটা করলেন, মানুষকে বাঁচানোর কাজটা করলেন। তারপরে উনি যখন দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, একটা কৃষি বিপ্লবের মাধ্যমে দেশটাকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন, সেই সময় কিন্তু তাকে আঘাত হানল। আমার ধারণা আদর্শের মৃত্যু হয় না, বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু হবে না, এবং সেই আদর্শই বাংলাদেশকে এই বর্তমানের ভয়াবহ ক্ষতিগুলো থেকে উদ্ধার করবে। তারা আমাদের ক্ষতি করেছে সেটা সত্য, কিন্তু তারা আমাদেরকে
পরাভূত বা পরাজিত বা পর্যুদস্ত করতে পারে নাই শেষ পর্যন্ত। আমরা এই জয়ী হয়েছি। আমাদের যে ট্রায়াল ছিল সেই ট্রায়ালে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর প্রেরণা এবং বঙ্গবন্ধুর শক্তি এবং সাহস এবং দেশপ্রেম দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা তাদেরকে পরাভূত করেছি। বিগত কয়েক দশকের শত ষড়যন্ত্র, শত অপপ্রচারের পরও বাঙালির মন থেকে মুছে ফেলা যায়নি বঙ্গবন্ধুকে। প্রখ্যাত কবি অন্নদাশঙ্কর রায় তাই যথার্থই বলেছিলেন, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ রক্ত গঙ্গা, অশ্রু গঙ্গা বহমান, তবু নাই ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। একদিন আমাদের বাসার সামনে, আমার মামার বাসা ছিল ওই পলাশী ব্যারেক, বড় মাঠ আছে, এইখানে বিরাট মিটিং কে যে শেখ মুজিব আপনার মন্ত্রী হয়েছে 56-55-এ, ওই আসবে। তো আমি বললাম উনি তো, আমি তো চিনি, আর ওর তো আমাকে 52-তে দেখছে, তারপরে আরও 4 বছর গেছে, আমি আরও বড় হয়ে গেছি। এখন হঠাৎ বলে কেন মাইকের মতো আওয়াজ, কি এই নুরুল ইসলাম, সিলেটের নুরুল ইসলাম, আমি অনেক দূর, এদিকে আয়। ওই ইয়াদ রাখছে, মেমোরিটা দেখেন। বঙ্গবন্ধু যখন প্লেনে, তার সঙ্গে ডক্টর কামাল হোসেন থেকে আরো করে তার মন্ত্রীর অনেকেই ছিল, তারা ভাবলেন যে উনি যখন আলজেরিয়ায় নামবেন তখন তো মার্কিন, ব্রিটিশ বহু সাংবাদিক, তখন 73টা দেশের রাষ্ট্রপ্রধান সেখানে, তারা বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করবে যে ভুট্টো বলেছেন আই এম কিপিং নেলসনস আই অন মুজিব, হোয়াটস ইউর কমেন্ট। সুতরাং তাকে একটু প্রিপেয়ার করে দেওয়া দরকার। সেই সময় তাকে জাগিয়ে বলা হলো যে এটা প্রিপেয়ার করা হয়েছে জবাব, আপনি একটু দেখুন। উনি একবার নাই, পরীক্ষার পর একবার বয়স আমার নেই বলে ওই ইয়েটা খসড়া বিবৃতিটাকে বালিশের নিচে রেখে দিয়েছেন। ওখানে নামার পরে এখন আমাদের সকলের মানে ভয় যে কি হয় কি হয়। আবার ঠিক তাই, সে 300 জার্নালিস্ট সেখানে, এক আমেরিকান জার্নালিস্ট জিজ্ঞাসা করে বসলো আই এম কিপিং নেলসনস আই অন মুজিব, আপনার কমেন্ট কি? উনি হা হা করে হাসলেন, সাংবাদিকের পিঠির উপরে বিরাট এক থাপ্পড় দিয়ে গাড়িতে উঠে গেলেন। সবাই হতবাক কী হলো, এবং চলে গেলেন তার ভিলায়। পরের দিন ওখানে পত্রিকায় বিরাট হেডিং ছিল যে মুজিব তার বক্তব্যকে অগ্রাহ্য করেছে বলে, বিরাট, এবং সেটা আবার টাইমস পত্রিকাও ছাপা হয়েছিল। তো রাত্রে খেতে বসে বঙ্গবন্ধু বললেন সবাইকে, তার এন্টুরিস্টকে, কি আমার জবাবটা কেমন হয়েছে? ওই তোমাদের ওটা প্রিপেয়ার্ড স্পিচ বলে ভালো হতো না, আমার এক জবাবে দেখো কী হয়েছে। উনি একটা আন্তর্জাতিক পর্যায়ের নেতা ছিলেন, আমরা সেই মূল্যায়নটা করি না, আমরা জাতীয় পর্যায়েই দেখি তাকে। যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহ অবস্থান, পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। হ্যারল্ড উইলসন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে নিয়ে হ্যারল্ড বলে ডাকতেন, এবং হ্যারল্ডও তাকে মুজিব বলে ডাকতেন। ক্যাস্ট্রোর সঙ্গে তো তার একদম বন্ধুত্ব হয়ে গিয়েছিল, এবং ক্যাস্ট্রো ওখানেই বলেছিল যে আমি তো সাবকন্টিনেন্টের হিমালয় পাহাড় দেখিনি, কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। একটা ঘটনার কথা যদি বলতে হয়, সেটি হচ্ছে সেই 72-এর মার্চের যেদিন আমরা শহীদ পরিবারের সদস্যরা সবাই মিলে বঙ্গবন্ধুকে যে স্মারকপত্র দিতে গিয়েছিলাম, তো সেদিন আমাদের তার সঙ্গে বেশ কথা কাটাকাটি হয়েছে। সেদিন ইন্দিরা গান্ধী প্রথমবার বাংলাদেশ সফরে আসবেন, বঙ্গবন্ধুর জন্মদিন, কিন্তু শহীদ পরিবার সদস্যদের সঙ্গে আমরা ছিলাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এটা নিয়ে। এবং আমার মনে আছে এই যে শহীদ পরিবারের সদস্যরা, তাদের অনেকের অনেক রকমের ক্ষোভ ছিল, কান্না ছিল। বঙ্গবন্ধু সবার কথা শুনেছেন। কিছুক্ষণ পরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশে আসছেন, কিন্তু তিনি এই যে সময় নিয়ে শহীদ পরিবারের সঙ্গে কথা বললেন এবং তাদের কথা শুনলেন এবং বললেন যে যুদ্ধাপরাধীদের বিচার তিনি করবেনই, এই যে প্রতিশ্রুতি তিনি দিলেন, ওইটি আমার কাছে মনে হয়েছে যে মানুষের প্রতি, বিশেষ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি, তার যে শহীদ পরিবারের প্রতি তার যে মমত্বটা, আমি সেখানে দাঁড়িয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে পাশে থেকে আমি শুনেছি, চোখের সামনে কথা হচ্ছে, হাউমাউ করে কাঁদছেন লিলি চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরীর স্ত্রী,
শহীদুল্লাহ কায়সারের বোন, তার স্ত্রী, এরা সবাই স্বামীহারা, স্বজনহারা মানুষরা। এটা আমার কাছে একটা অসাধারণ দৃশ্য আমার মনে হয়েছে। রাজাকারদের আপনি ছেড়ে দিলেন কেন? আপনি তাদের ক্ষমা করলেন কেন? তো বললেন যে কেন, এক বিধবা মহিলা, 2 ছেলে, তার একটা রাজাকার আর একটা মুক্তিযুদ্ধে মারা গেছে। আমি কি করব বলুন? মা বলল, শেখ মুজিব, আমার একটা ছেলে তোমাকে দিয়েছি, এই ছেলেকে যদি তুমি বিচার করো, বিচার করে কি হবে তা তো আমি জানি, আমি খাবো কি, আমি বেঁচে থাকবো কি নিয়ে? তো উনি বললেন যে আমার তো এই মায়ের, ওই ছেলের কবর তো সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া দরকার। উনি এই কথাটা কিন্তু বললেন, এই মায়ের আমি ছেলের কি বিচার করব? ওই যে ছেলেটা আমাকে দিয়েছিলেন, সেই ছেলের কবরটা তো আমার সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া উচিত, আমি পারলাম না। তো উনি যে কতটা সফট ছিলেন ভিতরে, উনি যে কি দরদি একটা মন, কতখানি উনি যে, মানে আমি রাজনীতিক হিসেবে বলছি না, যে একটা মানুষ যে কত নরম ভিতরে হতে পারে আর কঠিনও বাইরে হতে পারে, এটা আমি তো ওর কথা শুনেই তো বললে যে আমরা আর কি বলবো। তা আমিও শুনে বললাম যে এর থেকে বড় কথা তো আর হতে পারে না। অনেকে এটা একটা প্রশ্ন, যেখানে উনি, তো ওই প্রশ্নের উত্তর তো পেয়ে গেলাম সেখানে। বঙ্গবন্ধু সিঁড়ি দিয়ে নামলেন পাইপ হাতে এবং বললো যে বাবা তুমি কে? তো আমি তো পরিচয় দিলাম যে বঙ্গবন্ধু আমি কর্নেল কাদেরের ছেলে, আমার আম্মা এসছে আপনার সাথে দেখা করতে। আম্মাকে দেখে যখন বললো যে কর্নেল কাদের, কোন কর্নেল কাদের? আমি বললো যে, আম্মা বললো যে চিরঙে ছিল। বঙ্গবন্ধু যখন কেঁদে দিলেন, দিয়ে বললো যে তুমি জানো আমার সাথে দেখা করেছিল? তো আমি বললাম আমি জানি না। তখন বললো যে যখন আমি আগরতলা কক্সবাজার ছাড়া পাই, তোমরা পাকিস্তানে যাওয়ার আগে সেই জেনারেল ওসমানীর সাথে এসে আমার সাথে দেখা করে গেছিল এবং বলে গেছিল যে আমি আপনার সাথে আছি বাংলাদেশের যুদ্ধের জন্য। এবং প্রচুরভাবে কাঁদলেন বঙ্গবন্ধু এবং স্মৃতিচারণ করলেন। এক কোলে আমি, এক কোলে আমার ছোটো ভাই, খুবই ছোট তখন, 4 বছর, 3 বছর, 3.5 বছর বয়স, ও মুক্তিযুদ্ধের সময় ওর জন্ম, বাবাকে দেখতে পারিনি। তো এবং আমরা যখন আসি, আমাদের 3 ভাই বোনের হাতে 500 টাকা, ওই সময়ের 500 টাকা বুঝতেই পারেন, 500 টাকা বলে তোমরা চকলেট খাবা, তোমার যা যা ইচ্ছা কিনে নেবা। তো মানে পুরো পরিস্থিতি, দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, যাই বলেন, জাতির পিতা, উনি এত সময় দিল আমাদেরকে, এত কথা বললেন, এত আদর করলেন, এত আবেগ, এটা কোনোদিন ভোলার কথা না। উনি লন্ডন যাচ্ছে, আমি গেছি, তখন তো আমাকে নাম দাম সবই জানে। তো বলে, এই নুরুল ইসলাম শুনো, আমি যাচ্ছি, ওরা অনেক টাকা পয়সা দিছে, অনেক সাহায্য করছে, আমি এদের ধন্যবাদ জানাতে যাচ্ছি। তারপরে তুই আমাকে বলে দে কাদের সাথে আমি দেখা করব, আমি তো ওদের চিনি না। ওই আমি বললাম যে আচ্ছা, আর আমি লিখে দেই একটা কাগজের মধ্যে, বঙ্গবন্ধু আমি লিখে দেই। বলে না না, তুই বলে যা, আমাকে বললেই হবে। আমি বললাম, বলে এই শেষ হয়ে গেছে। বলে আমি বলি এইটাগুলো ইয়াদ রাখবো। বলে তুই জানিস না আমাকে, আমি হাজার হাজার মানুষের নাম জানি, একবার শুনলে কিন্তু আর বলি না আমি। এরপরে আই কনসাল্টে আলেকজান্ডার লাইফ শুনছিলাম, বলে যে আলেকজান্ডার নাকি তার 5 লক্ষ সোলজারের প্রত্যেককে চিনত, এর জন্য আলেকজান্ডারের জন্য পাগল ছিল, বিশ্ব জয় করে ফেলাইল, জেনারেল থেকে আরম্ভ করে অর্ডিনারি সিলচার। যখন বঙ্গবন্ধু আসলো, প্রথম যে আসলো বাংলাদেশ হওয়ার পরে, আমরা এয়ারপোর্টে গেছি, এই ছবিটা আমার আছে। তখন আমরা গেছি সেখানে, উনি বলছে কী তোমাদের দাবি দেওয়া? বলে আমাদের যে ঠেকাগুলো, যে পাউন্ডের দর 19 টাকা ছিল, যদি এটারে 30 টাকা করে দেওয়া হয়, তার হন্ডি বন্ডি বন্ধ হয়ে যাবে, আজ থেকে 30 টাকা হইল। ওই যে একটা বলল, কথার সাথে সাথে বললে আচ্ছা, আমি বলে আরও জনে জিজ্ঞাসা করছে কে? উনি বলে জিল্লুলোকে বলে দিয়েছি এটা 30 টাকা, এখানে আসে থেকে ব্যাংকে 30 টাকা হয়ে গেছে। এই যে একটা, উনি প্রবাসীদের খুব ভালোবাসত, এই যে প্রবাসীর প্রতি তার একটা বেশি, আর সিলেটিতে বিশেষ করে ভালোবাসত। আমরা যখন যা বলতাম, সবাই মিলে যেটা বলতাম, উনি সেটার খুব ওয়েট দিতেন, খুব ওজন দিতেন এবং সেটা বোঝার চেষ্টা করতেন। এটা হলো কর্মীদের এবং দেশকে উনি বুঝতেন। এই ভালোবাসা যেমন তাকে গ্রেটেস্ট বেঙ্গলি করেছে, যে বাঙালি জাতিকে একত্র করে ফেলেছিল, আর এই ভালোবাসা তাকে বিনা অকাতরে
আত্মত্যাগে বিন্দুমাত্র দ্বিধা করেনি। বঙ্গবন্ধু ছিলেন বাঙালির নয়নের মণি, মাথার মুকুট। ক্ষণজন্মা এই মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক। বাঙালি জাতির জন্য এত জেল, জুলুম, অত্যাচার আর কোনো নেতাকে সহ্য করতে হয়নি। তার সংস্পর্শে যারা একবার এসেছেন, সারা জীবনের জন্য তাদের হৃদয়ের মণিকোঠা দখল করে নিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল তা ছিল অপূরণীয়। 15 আগস্ট সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য টিএসসিতে আসা করছিলেন বঙ্গবন্ধুর, এবং আমরা তখন ডাকসুতে আমাদের ছাত্র ইউনিয়ন এবং হলগুলোতে অধিকাংশ জায়গায় আমরা ছিলাম, নেতৃত্বে ছিলাম। আমরা এই সারা রাত্রি আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, সাজসজ্জার কাজটা করছিলাম, এবং শেখ কামালও আমাদের এক বছর সিনিয়র কামাল ভাই, উনি আমাদের সঙ্গে কিন্তু সারা রাত ছিলেন। আমরা ওই কাজ করছিলাম, সাজাচ্ছিলাম ওই জায়গাটা যেখানে যাবেন, এবং একটা গেট করা হলো, কুড়ে ঘর করে একটা গেট করা হলো যে দিক দিয়ে ঢুকবেন করিডোর দিয়ে। তো আপনি জানেন যে কামাল ভাই খুব ছিলেন, গান টান করতেন, হই হল্লা করতেন, খেলাধুলা করতেন, সবই করতেন। তো ওনার একটা প্রিয় গান ছিল যে স্বাদের লাউ তুই বানালে আমার বৈরাগী। এই গানটা উনি গাইতেন, এই সব আমাদের ছেলেপেলে সবাইকে নিয়ে গাইতেন হই হল্লা করে। তো বলতেছে এই কুড়ে ঘরটার মধ্যে একটা স্বাদের লাউ লাগিয়ে দিলে কেমন চমৎকার হবে না? লাউ লাগাতে পারবি? সেই আমি কামাল ভাইয়ের শখ পূরণ করার জন্য লাউয়ের ডোগা নিয়ে এসেছিলাম, এবং সেই নিউ মার্কেটে কাঁচা বাজার থেকে গিয়ে চাল কুমড়ো নিয়ে আসছিলাম যে ওখানে লাগাই দেব। তো কামাল ভাই রাত্রেবেলা আমাদের সঙ্গে ছিলেন, রাত 2:30টার দিকে উনি বললেন যে সকালবেলা তো আসতে হবে আবার টিএসসিতে, যে আমি একটু রেস্ট নিয়ে আসি, তো তোরা থাক। আমরা ওখানে ছিলাম সারা রাতে। তো রাত্রেবেলা কিন্তু আমরা কিছু গুলির আওয়াজ শুনলাম, সিঙ্গেল শট গুলির আওয়াজ শুনলাম বেশ দূরে থেকে। কি এর মধ্যেই ভোর হলো, আমরা কিন্তু আমাদের কাজ তখনও শেষও নাই, আমরা ওখানেই আছি। এমন সময় আমার হল থেকে, আমি তো মৌসুমে থাকতাম, আমার হল থেকে দুটো ছেলে দৌড়ে আসলো, এসে আমাকে বললো যে তাড়াতাড়ি আসেন, বঙ্গবন্ধুকে মেরে ফেলছে। খবরটা যখন আসে প্রথমে বিশ্বাস করতে পারিনি, মাথা ধরে আকাশ ভেঙে পড়েছিল, এবং শোক করার মতনও তখন মানসিক অবস্থা নেই, মানসিক একটা স্থবিরতা আসছিল। তা প্রথম মনে করেছিলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, কিন্তু পরে এখান থেকে যখন বাংলাদেশ হাই কমিশনে গেলাম, সেখানে গিয়ে শুনতে পেলাম সবাইকেই হত্যা করা হয়েছে। তখন সেখানে একটা মহা অস্বস্তিকর পরিস্থিতি। জাসদের একজন লোক ছিলেন এখানে নেতা, তিনি এবং আরও কিছু মুস্তাকপন্থী কিছু লোক সাংবাদিক ওখানে গিয়ে ওখানকার একজন বঙ্গবন্ধুর ভক্ত নুরুল মোমেন মিহির অফিসারকে মারধর করে। আমি শুনিয়া হতবাক, কি বলে আপনি জানেন না, আপনার কই থেকে আইলেন? তো আমরা চিটাং থেকে আইছি রে বাবা। ওই তাড়াহুড়া করে বাসায় চলে গেছি। আই ওয়াজ স্টান্ড যাকে বলে, অ্যান্ড দ্যাট ওয়াজ দি গ্রেটেস্ট শক আমার জীবনের। একদিন ভোর রাত্রে ফোন এলো আমাদের এক বন্ধু আয়ুব ভাই, তো ফোন তুলেছে, বলে ডাক্তার সাহেব, উনি কাঁপছেন, ডাক্তার সাহেব কী হয়েছে তো উনি বলতে পারছেন না। কই আপনি উঠেছেন তো, ভালো করে ঘুম ভেঙেছে? তো এর উপর করে বলে কি শেখ মুজিবার নাই। 6টার সময় আমার এক বোন আমাকে টেলিফোন বাজতে ছিল, টেলিফোন উঠাইলাম, আমার এক বোন টেলিফোনটা ধরে বললো রেডিও শোনো, বলে টেলিফোনটা রেখে দিল। অর্থাৎ সে আমাকে বলতে পারলো না যে রেডিওতে কি বলছে। আমি উঠে পাশে রেডিওটা অন করলাম, এবং প্রথম যে শব্দটি শুনলাম ডালিমের গলায়, যে বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে। কি বলে ও তো চুপ হয়ে গেল। আমি তখন কিছু কী হয়েছে আর বলে না। এটা অত্যন্ত মর্মাহত ঘটনা। এটা আমি তো কোনো মতে বিশ্বাস করতে পারছি না। যখন আমাকে এরকমটা বসে বললো যে কীভাবে মারা হলো না হলো আর জানি না, কিন্তু ওনাকে সবভাবে মেরে ফেলছে। তা বললাম যে কেউ বাঁচেনি, বলে কেউ বাঁচেনি। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আসলাম, যে ছবি দেখলাম তাতে
এখনও আমার মনে যে কষ্ট হয়, আমার ছোট ভাইয়ের বন্ধু সেনিয়াবাদ সাহেবের 7-8 বছরের বাচ্চা, তার মৃতদেহ, সেনিয়াবাদ সাহেবের মেয়েদের মৃতদেহ, এসব দেখার পরে যে কি হতে পারে, যে মানুষ কতটুকু পশুত্ব থাকলে মানুষ এরকম নির্বিচারে হত্যাকাণ্ড ঘটাতে পারে। আমি একেবারে ঘরে বসে রয়েছি, যেমন আমাদের মনের মাঝে যেমন একটা বিষাদে ভরপুর হয়ে গেছে যে কী যে হইল, এটা সত্য কি মিথ্যা আমি বিশ্বাসই করতে পারছি না। এরপরে তো দেখলাম এটা সত্যি পরিণত হয়েছে। আমাদের একজন প্রতিবেশী ছিলেন যিনি আর্মিতে ছিলেন, কিন্তু 71-এ পাকিস্তান আর্মির সাথে কোলাবরেট করার জন্য ওনার চাকরি চলে গেছে, তো উনি ভাড়া থাকতেন। উনি বলল যে এই তো এখন পাকিস্তানের সাথে আমাদের কনফেডারেশন হয়ে যাবে। সো দিস ইজ দ্য মেমোরি আই হ্যাভ, যে একটা মানুষকে মেরে ফেলতে না ফেলতে এই যে বক্তব্য, এটা অনেক বছর পরে এসে মনে হচ্ছে, তখন একটু শখ ছিল আমার, আর কিছু বোঝার ইয়ে ছিল না, বিকজ আই ওয়াজ টু ইয়াং, ওই টিনেজার ছিলাম। সো কিন্তু এই যে বক্তব্যটা, তার মানে আপনি বুঝতেই পারছেন এত মানে মেজাজ খারাপ হলো, এত কষ্ট লাগলো, মেজাজ খারাপ হলো। আর একটা গান, যে কবি নজরুলের গান, যে সৃষ্টি থেকে উল্লাসের গানটা বারবার দিচ্ছিল, ওই গানটাকে এখন আমি হেট করি। যে কে হত্যা করা হয়েছে বলেই, বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে বলেই অ্যানাউন্সমেন্টটা পড়েই ওই গানটা বাজেতো, যে সৃষ্টি সুখের উল্লাসে। আমি ওই গানটাকে এখন আমি হেট করি, গানটাকে আমি শুনতে পারি না আমি ওই গানটাকে। রেডিও খুলে তো সেই ডালিমে সে ভয়ঙ্কর সেই একটা শুনলাম ঘোষণা, যেটা তারপর আমি সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটে গেছিলাম, যেখানে বঙ্গবন্ধুর যাওয়ার কথা ছিল সেই দিন। এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখি সেখানেও একটা হতভম্ব অবস্থা, একটা ভীতিকর পরিস্থিতি, সবাই চুপচাপ কথা বলতে ভয় পাচ্ছে, কি হবে, কোথায় যাবে, দেশ কোথায় যাচ্ছে। তারা সেটাই চেয়েছিল, যাতে মানুষ অত্যন্ত ভীত হয়ে পড়ে, মানুষ অত্যন্ত দিশেহারা হয়ে পড়ে। বঙ্গবন্ধু মারা গেছে, এরপরে তার কোনো জীবন বলতে কিছু থাকার কথা না। এবং আমরা সেই রাত্রে দরজা জানলা বন্ধ করে যে মাতম করেছিলাম, সে মাতম এখনও আমার বুকের ভিতরে হাহাকার করে ওঠে। এই স্লোগানটা পরবর্তী সময় এসেছে, খুনি তুমি যেখানেই থাকো, শাস্তি তোমায় পেতেই হবে। বঙ্গবন্ধু নেই, কিন্তু আজও সেই স্বপ্নকণা ছড়িয়ে আছে কোটি হৃদয়ে। স্বপ্নযাত্রী সেই 7.5 কোটি বাঙালিকে কি স্বপ্ন দেখিয়েছিলেন তিনি, যে সোনার বাংলার কথা তিনি বলেছিলেন, কেমন ছিল তার সোনার বাংলা? যে একটা সমাজ হবে যেখানে মানুষ স্বাধীন থাকবে, ধর্মকর্ম তার অধিকার থাকবে, তারপরে বেঁচে থাকার তার অধিকার থাকবে, ইত্যাদি ইত্যাদি। এই চাইটাই উনি বিশ্বাসী করত। অসাধারণ অসাম্প্রদায়িক লোক ছিলেন, জাতীয়তাবাদী ছিলেন, ব্যক্তিগত জীবনে ধার্মিক ছিলেন, রাজনীতিতে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন। হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাইদের বলি, তোমাদের উপর এতদিন যে অত্যাচার মাঝে মাঝে হয়েছে, সে আমি জানি, ভবিষ্যতে সে অত্যাচার হবে না। মুসলমানের যে অধিকার, এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সেই অধিকার এই বাংলার মাটিতে হবে। আমার মনে হয়েছে ধর্মনিরপেক্ষতার, সেকুলারিজমের তিনি একটা নতুন সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞা কিন্তু পশ্চিমের সংজ্ঞার সঙ্গে মেলে না। এমনকি কামাল আতাতুর্ক, যিনি প্রথম মুসলিম বিশ্বে যে সেকুলার রাষ্ট্রের জন্ম দিয়েছেন, তার সংজ্ঞার সঙ্গে মেলে না। তিনি গণতন্ত্রের একটা নতুন সংজ্ঞা দিচ্ছেন, শোষিতের গণতন্ত্রের কথা বলছেন, তিনি পশ্চিমা বুর্জোয়া গণতন্ত্রের কথা বলছেন না। এটা একটা অভিনব একটা বিষয়। এবং সমাজতন্ত্র সম্পর্কেও তিনি তার নিজস্ব একটা ধারণা, যেটা তিনি বলছেন এটা সোভিয়েত ইউনিয়নের বা চীনের সমাজতন্ত্র নয়, এই সমাজতন্ত্র হবে বাংলাদেশের মাটি থেকে উদ্ভূত সমাজতন্ত্র। এই যে বিষয়গুলো, তার যে রাষ্ট্রনায়কোচিত যে ভাষণটি এবং তার দর্শন, সারা জীবনের রাজনীতির জীবনের সমস্ত দর্শন প্রতিফলিত হয়েছে ৭২ সংবিধানের 4 মূলনীতিতে। এবং এটি আমি মনে করি বাংলাদেশকে কেমন চেয়েছিলেন, সেই সংবিধান পড়লে বোঝা যাবে কোন বাংলাদেশ তিনি চেয়েছিলেন। যদি তার স্বপ্ন সফল হতো, আমি মনে করি বাংলাদেশ আজকে একটি অসাধারণ উন্নত সমাজতান্ত্রিক দেশে পরিণত হতো।
বঙ্গবন্ধু চেয়েছিলেন যে বাংলাদেশ বা বাঙালি জাতি পৃথিবীর বুকে সভ্য সমৃদ্ধশীল জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারবে, সেই বাংলাদেশ, সেই বাঙালি জাতিকেই বঙ্গবন্ধু চেয়েছিলেন। সোনার বাংলা তখনই হবে যখন মনে করব যে আমাদের দেশের সব দিক দিয়ে যেটা জাস্টিসের কথা বলেন, গুড গভর্নেন্সের কথা বলেন, এডুকেশন বলেন, হেলথ বলেন, যেগুলো জায়গায় আমরা এখন কাজ করছি, আমরা এগোচ্ছি। সেই যে বললাম যে আমরা একটা প্রান্তে এসেছি, সুযোগ পেয়েছি, এই সুযোগটা এখন কাজে লাগিয়ে আমাদের দেশটাকে সোনার বাংলা করতে হবে, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ ব্যক্তিত্বে ও যোগ্যতায় হয়ে উঠেছিলেন দক্ষিণ এশিয়ার এক অনন্য আন্তর্জাতিক নেতা। তাঁর প্রতি ব্যক্তিগত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন ফিদেল কাস্ট্রো, ইন্দিরা গান্ধী, ইয়াসির আরাফাত সহ বহু বিশ্বখ্যাত জনপ্রিয় সংগ্রামী নেতা। বহু বিদেশি সাংবাদিক, রাজনীতিবিদ বঙ্গবন্ধুর সংস্পর্শে এসে তার পরিকল্পনা, জনগণের প্রতি তার মমতা, তার দূরদর্শিতায় মুগ্ধ হয়েছেন। এক প্রখ্যাত বিদেশি সাংবাদিক তাঁর সম্পর্কে বলেছিলেন, বাংলার হাজার বছরের ইতিহাসে শেখ মুজিব একমাত্র নেতা যিনি রক্ত, বর্ণ, ভাষা, সংস্কৃতি ও জন্মগতভাবে একজন পুরোপুরি বাঙালি, যার শারীরিক গঠন ছিল বিশাল, ছিল তার বজ্রকণ্ঠ। তাঁর ক্যারিশমা জনগণের উপর ম্যাজিকের মতো কাজ করত। তাঁর সাহস ও ক্যারিশমা তাকে এই সময়ের একজন সুপারম্যানে পরিণত করেছিল। বঙ্গবন্ধু ছিলেন বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত জননায়ক। বাংলাদেশ নামের দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডটিকে এমন একজন নেতার জন্য হাজার বছর অপেক্ষা করতে হয়েছে। বঙ্গবন্ধুর মতো আরেকজন নেতা বাঙালি আর কবে পাবে তা কেবল ভবিষ্যতই বলতে পারে। তবু বন্ধু ভালোবেসো একবার, যা ছিল সব দিয়েছি দেবা। তবু বন্ধু ভালোবেসো একবার, যা ছিল সব দিয়েছি দেবা। তবু বুক পেতে রেখে ভালোবাসা দেখে আয় ছুটে আয় বাঁচি। তবু বন্ধু ভালোবেসো একবার, যা ছিল সব দিয়েছি দেবা। তবু বন্ধু ভালোবেসো একবার, যা ছিল